প্রত্যেকের কাছে আসবো। আমি সজল ঘোষকে নির্দিষ্টভাবে প্রথমে তার প্রতিক্রিয়া নেব। সজলদা, একটা হাওয়া মাঝে মধ্যে কিছু মিনমিনে মিডিয়া, কিছু পোর্টাল বা সেটিং জীবীরা, মাকুলাররা তারা ছড়িয়ে দেয়, ধুর ও সজলদা তোমরা লাফালাফি করছো, কেন্দ্র আসতে চায় না, বিজেপি জিততে চায় না, আরএসএস জিততে চায় না। আমি ধরে ধরে প্রত্যেকটা বাইট দেখাচ্ছি বিএল সন্তোষ মানে অর্গানাইজেশনাল সেক্রেটারির মুখ থেকে এই ভাষণ, মোহন ভাগবত এরপরে আমি শোনাবো, এবং তার পাশাপাশি অমিত শাহ হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টার্গেট নিয়ে ফেলছে। কিন্তু অর্জুনের লড়াইটা লড়তে হবে তো সজলদা আপনাদেরকেই, বাংলার মানুষদেরকেই। দেখুন, বামেরা খুব ভালো ন্যারেটিভ সেট করতে পারে, এটা প্র্যাকটিক্যালি বাম ন্যারেটিভ, তৃণমূলের সঙ্গে আলোচনা করে এটা সেট করা, যেটা সেটিং বীজেমূল, হ্যাঁ, এই ধরনের একটা ধারণা মানসিকতা আমি আপনাকে বলবো শুধু সাধারণ পশ্চিমবঙ্গবাসীর মধ্যে গেঁথে দিয়েছেন তা নয়, এই ধরনের ন্যারেটিভ ভারতীয় জনতা পার্টির আদ্যপ্রান্ত একজন কর্মীর অনেকের ভেতরেই এই ধরনের মানসিকতার এরা সৃষ্টি করেছিলেন। কিন্তু মানুষ যত দিন গেছে, যত ভাবতে শিখেছে, যত বুঝতে শিখেছে, যত চিন্তা ভাবনা করেছে, কারণ বাঙালিরা আমরা একটু আবেগপ্রবণ জাত, কোনো একটা কথায় হঠাৎ বিশ্বাস করে নিলে সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে থাকি। যখনই আমরা ভাবনা চিন্তা দিয়ে দেখেছি, আমরা দেখেছি যে সিপিএম গত ৩৫ বছরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা এফআইআর করেনি, বিধানসভা ভেঙে দেওয়ার পর প্রদর্শনী করেছিলেন বাচ্চাদের দেখানোর জন্য, তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেননি। আমি বিধানসভায় ঢুকেছিলাম বলে আমায় 3 দিনের জেলে পাঠিয়েছিলেন। 14 দিন একটানা একটা জাতীয় সড়ক অবরোধ করে রাখলেন মুখ্যমন্ত্রী, তখনকার মমতা ব্যানার্জি, আজকের মুখ্যমন্ত্রী। তখন তাকে পুলিশ দিয়ে উঠিয়ে দেওয়ার কথা ছিল, তাকে পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়েছিলেন। এইগুলো যখন মানুষ আস্তে আস্তে ভাবতে শিখেছে, তখন তারা আস্তে আস্তে এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের টার্গেটটা ছিল গত 21-এ 200। এটা একটা যে কোনো বাবা মাই ছাত্রকে বলে যে তোমাকে এত পেতে হবে, তার সন্তানকে বলে এত পেতে হবে, টার্গেটটা একটা হিউজ থাকে, হয়তো সেই টার্গেটে পৌঁছানো যায় না, কিন্তু সেই টার্গেটে যদি আপনি 60-70 ভাগও পৌঁছান, দ্যাট ইজ আ হিউজ নাম্বার। আমরা পারিনি, আমরা হেরেছি বহু এতে কেন্দ্রে, যেখানে দেখা যাবে 1 থেকে 3000 ভোটের মধ্যে এরকম হয়তো 30টা কেন্দ্র পাওয়া যাবে, সংখ্যাটা এদিক ওদিক হতে পারে। আমার বক্তব্য হচ্ছে এই যখনই হারলাম, তখন 3 থেকে 77 হলো, তখনই মানুষের মনে এই ধারণাগুলো আরও দৃঢ়ভাবে গেঁথে শুরু করলো। আমি বলি দেখুন, ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল এত বড় রাজ্যে কখনো 1 লাফে 3 থেকে 77 কখনো হতে পারেনি। মমতা ব্যানার্জি তার 14 পুরুষও তার এত জন্মের লড়াই চেষ্টা করেও এই রেজাল্ট দিতে পারে। এটা একটা কালচারাল চেঞ্জই হচ্ছে বাংলায়, মানে এমন নয় যে একটু একটু করে। আমরা বামপন্থী বা তৃণমূলের ক্ষেত্রে দেখেছিলাম একটু একটু করে, মানে সুবিধা পেতে পেতে বাংলাতে অনেক বড় একটা জায়গা নিচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যেভাবে কালচারাল চেঞ্জ করছে বিজেপি। আমি বলছি কালচারাল চেঞ্জ হচ্ছে, কালচারাল চেঞ্জ অবশ্যই ছেলেমেয়েরা। আমি দেখলাম আপনাদের লেবুতলায় 2-3 বছর ধরে আমি লাইভ করি, আমি দুর্গাপুজোর সময় যেভাবে কম বয়সী বাচ্চা ছেলেমেয়েরা, এবারও দেখলাম মানে তারা রাষ্ট্রবাদে অনেক বেশি বিশ্বাসী, তারা হিন্দুত্বে অনেক বেশি বিশ্বাসী। আমি বোঝাতে চেষ্টা করি, এতদিন আমরা চিরকাল, আমরাও ছোটবেলা থেকে ভেবে এসেছিলাম, জেনে এসেছিলাম যে রাম বহিরাগত, রামের সঙ্গে বাঙালির কোনো সম্পর্ক নেই। এটা সত্যি কথা যে আমরা একদম যেখানে মধ্যবিত্ত বাঙালি বসবাস সেখানে আমাদের কর্মী সমর্থকরা খুব বেশি জয় শ্রীরাম বলতো না, কিন্তু আজকে জয় শ্রীরামে বাঙালি সম্পৃক্ত হয়ে গেছে একদম জয় শ্রীরামের সাথে। এবং যে আমাদের শ্রেষ্ঠ উৎসব যে দুর্গা উৎসব, আপনি যে দুর্গাপুজোর কথা বলছিলেন, সেই দুর্গাপুজো যে প্রভু শ্রী রামচন্দ্রের হাত দিয়ে সৃষ্টি, এটা ধীরে ধীরে মানুষ জানতে পেরেছে, বুঝতে পেরেছে। বহু ইতিহাস, ঠিক বহু ঘটনা যেটা আমরা আমাদের জীবদ্দশায় পড়িনি, আমরা শুধু বাবার হলো আবার জ্বর সারিলে ঔষধে পড়েছিলাম, কিন্তু আজকে আমরা সিলেবাসের বাইরেও আস্তে আস্তে জানতে শিখছি, বুঝতে শিখছি। গোপাল মুখার্জিকে জানছি আমরা, এবং সেলিব্রেটও করছি, জানছি আমরা, শিখছি আস্তে আস্তে অনেক। একদম। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।